তার মেয়ের সাথে যদি অনৈতিক কাজ করি, আমি যখন গ্রামে ছিলাম আমাকে আনার জন্য গিয়েছিল মানববন্ধন করে যখন আমি গ্রামে চলে যাই তখন কিন্তু গ্রামে গিয়েছিল আমাকে আনার জন্য 2 দিন অনশন করছে আমার গ্রামে গিয়া। আমার গ্রামবাসীরা সাক্ষী আছে, ও ঘুমের ট্যাবলেট খেয়ে অনেক উচ্ছৃঙ্খল করছে, আমার মানহানি করছে ওইখানে। আমার মা বাবা যখন দেয় নাই ওর কাছে আমাকে, তখন ঢাকা প্রেস ক্লাবে এসে একটা রশি নিয়ে এসে আর আমার লাল টি শার্টটা নিয়ে এসে ওই অবস্থায় এসে বলছে যে আমি ওর মেয়েকে খারাপ অনৈতিক কাজ করছি, এটা বলে আমাকে মানুষের কাছে, জনগণের কাছে আমাকে খারাপ বানিয়েছেন। খারাপ বানিয়ে যেন আমি রাস্তায় মুখ না দেখাতে পারি, সোশ্যাল মিডিয়াতে কারোর সাথে কাজ না করতে পারি। অনেক ভালো ভালো মানুষের সাথে কাজ করেছি, মিশন মিডিয়ার পুলিশ পাওয়ারের কাজ করেছিলাম, অনেক পর্ব কাজ করার কথা ছিল পুলিশ পাওয়ারের ওয়েব সিরিজের, সেই কাজগুলো আমার চলে গেছে ওর কারণে, মিথ্যা অপবাদের কারণে। তারপর আমি আল্লাহর কাছে বিচার দিয়েছি, বিচার দেওয়ার পরে তারপর ওই বাংলাদেশে তো কোনো পুরুষ নির্যাতিত আইন নাই, যার কারণে আমি ধরা খেয়ে গেছি ওর কাছে। তারপর কিন্তু ও আবার সোশ্যাল মিডিয়াতে, এখানে অনেকে আছে যে কী যেন নাম, সেল টিভির আছে, তারপর হচ্ছে ডিজিটাল খবর আছে, অনেকে লাইভ টিভির আছে, এরা গিয়েছিল যে জুনিয়র সাকিব ভাই আপনার মেয়েকে যেহেতু অনৈতিক কাজ করছে আপনি কেন তাকে আনছেন। আবার সে আবার কিন্তু বলছে যে আমি ঘুমের ট্যাবলেট খেয়ে অচেতন অবস্থায় আমি এই কথাটা বলছি, মুখ ফসকায় বের হয়ে গেছে। আর আপনারা দেখছেন যখন প্রেস ক্লাবে এসে ও আমার নামে এই কথাটা বলছে টি শার্ট নিয়ে আর হচ্ছে রশি নিয়ে এসে আমার বিষয় যে অপবাদটি ব্লেমটি দিয়েছে, মিথ্যা ব্লেম, সেই সময় কিন্তু অনেকটাই কিন্তু নেশাগ্রস্ত ছিল, আপনারা দেখেছেন। ও অনেক উচ্ছৃঙ্খলভাবে হার্ডলি কথা বলছে। তারপর যখন সুস্থ মস্তিষ্কে ছিল তখন কিন্তু ওই যে লাইভ টিভির এরা যখন গিয়েছিল তখন কিন্তু ও কিন্তু আবার স্বীকারোক্তি দিয়েছে যে আমি, আমার মাথার কাজ করে নেই, যার কারণে আমার হাজব্যান্ডের ব্যাপারে আমি এইগুলো বলছি। আমি আমার হাজব্যান্ডের সাথে কাজ করতে চাই অ্যান্ড হচ্ছে ওর সাথে থাকতে চাই। কিন্তু ওর ওই স্বামীকে, যে রানিং হাজব্যান্ড শাহন গাজী, মাওয়া জসিলদা গ্রাম বাড়ি, ওর সাথে কিন্তু ডিভোর্স হয়নি। তা আমার হচ্ছে একটাই দাবি যে একটা মেয়ে কীভাবে একটা ছেলেকে ডিভোর্স না দিয়ে ধরেন আমাকে বিয়েই করছে, কেন বিয়ে করলো, এই বিষয়ে আমি হচ্ছে তার শাস্তি দাবি করছি। অ্যান্ড বাংলাদেশে পুরুষ নির্যাতিত আইন পাশ করার জন্য উপদেষ্টা যারা আছেন, বাংলাদেশ সরকার যারা আছেন, ডক্টর ইউনুস স্যার আছেন, তারপর আসিফ ভাই আছেন, তারপর নাহিদ ভাইয়া আছেন উপদেষ্টা পদে, তাদের কাছে হাত জোর করে বলছি বাংলাদেশে পুরুষ নির্যাতিত আইন পাশ করা হোক। অ্যান্ড আমাদের মতো যারা যুবক ভাই আছেন, তারপর বৃদ্ধ ভাই আছেন, যাদের বউ চলে যায় নিজের ইচ্ছাকৃতভাবে ডিভোর্স দিয়ে একতরফাভাবে, এই একতরফাভাবে যেন ডিভোর্স না দিতে পারে কোনো মেয়ে, তার যেন ক্ষতিপূরণ দিয়ে যেন ডিভোর্স দিতে বাধ্য হয়, এরকম একটা ব্যবস্থা করবেন, এরকম একটা আইন করবেন। আর ছেলেরা যেমন ডিভোর্স দিতে গেলে একটা নারীকে তার অনেক কৈফিয়ত দিতে হয়, অনেক অর্থ দিয়ে হচ্ছে তারপর হচ্ছে ডিভোর্স দিতে হয়। আমি চাই যে এরকমটা যেন মেয়েদের ক্ষেত্রে হয়, কোনো ছেলেদের ক্ষেত্রে যেন একাকিতভাবে এরকম না হয়, ডিভোর্স করাইতে বাধ্য হয়। মানে আমি ওনার কাছে থাকবো না দেখে এত ব্লেম দিচ্ছে, আমাকে জেল খাটাচ্ছে, যার কারণে আমার সমন বয়সী যে একটা উপযুক্ত নারী, ঠিক আছে, আমি স্টুডেন্ট, ওরকম একটা মেয়ের সাথে আমার সম্পর্ক ছিল, আমি ওর সাথে বিয়ে করে লাইফ লিড করতে চেয়েছিলাম। যে সবাই খারাপ বলে যেহেতু ও অনেক বয়সে সিনিয়র, যে ওর সাথে থাকতে, মানে এটা আমার যারা ফ্যান ফলোয়ার আছে তারাও চায় না যে ও আর স্বামী হাজব্যান্ড নিয়ে ও ওর মতো থাক, আপনি আপনার লাইফ কেরিয়ার করেন আলাদাভাবে, আপনার সমন বয়সী। এগুলো শুনতে শুনতে আমি যখন মানে মানসিকভাবে ডিপ্রেশনে চলে যাই, তখন আমি চিন্তা নেই যে আমি একটা উদ্বেগ নেই যে আমি আমার বয়সে একটা মেয়েকে বিয়ে করব। এটা কিন্তু আমার অন্যায় ছিল না, কারণ একটা পুরুষ কিন্তু 4টা বিয়ে করার কিন্তু অধিকার রাখে। সেই ক্ষেত্রে সে আমাকে তার মায়ের সাথে, মাকে ওই আমার ওয়াইফের ইকরা খান, ওর বাবার নাম হচ্ছে ইকবাল খান, সে সরকারি কর্মরত রয়েছেন, গভর্নমেন্ট জব করে, সেই মেয়েকে আমি বিয়ে করি, ইকরা খানকে বিয়ে করার পর দুজনে ভালোবাসে বিয়ে করেছি। বিয়ে করার পর ওর মাকে থ্রেট দিছে, অনেক বাজে ভাষায় গালিগালাজ করছে, করে তার মায়ের সাথে মিল দিয়ে আমাকে এই গত 6 মাস আগে জেল খাটিয়েছেন। 4 মাস জেল খাটানোর পর ওই মেয়েকে আপনার একতরফাভাবে ডিভোর্স দেওয়া, সাদা কাগজে সিগনেচার নিয়ে আমাকে হচ্ছে
ওইভাবে ওই জেলে মামলা দিয়ে তারপর বের করছে ওর ওর আপোসনামায় সই করে। আমার শারীরিক অবস্থা খুবই খারাপ ভাই, যেটা বলে আমি বুঝাতে পারবো না। আপনারা বাংলাদেশে ভাই আমার মনে হচ্ছে আমার মনে হচ্ছে বাংলাদেশে হবে না ভাই, আমার মন বলছে যেটা, এটা বাংলাদেশে এরকম উন্নত কোনো মেশিনাদি নেই বাংলাদেশে। আমার মনে হয় না ভাই, আমার ইমার্জেন্সি আমার বাইরে যেতে হবে, দেশের বাইরে যেখানে ভালো চিকিৎসা হয়। কেউ আমাকে ইনফরমেশন দেবেন যেখানে গেলে সুস্থ হবো, আমি ওইখানে যেতে চাই। দেশের মানুষের কাছে আমি আর্থিক সহযোগিতা চাই। আমি 1 মাস পর আজকে রাস্তায় নেমেছি ভাই, হসপিটালের বেডে শুয়ে থাকতে থাকতে আমার পুরো শরীর চুলকানি হয়ে গেছে। আমি খুব খারাপ অবস্থায় আছি, প্লিজ থ্যাংক ইউ ভাই। আমি কিন্তু কথা বলতে পারতেছি না, আপনারা বুঝতেছেন আমার হাত পা কিন্তু কাঁপতেছে থরথর করে। আপনার যে ওয়াইফ, ওনাকে তো শিকাকে তো অ্যারেস্ট করেছে, কারাগারে আছে, জামিনের জন্য অ্যাপ্লাই করতেছে, টাকার বিনিময়ে বের হবে, অবৈধ টাকা আছে ওর বোনদের। ওনার পিছনে কারা কাজ করে একটু? ওর বোনরা আছে, ও খারাপ সিন্ডিকেটের লোক আছে কিছু, তারা হচ্ছে 10 লাখ লাগুক 20 লাখ লাগুক বলছে, বের হয়ে আমাকে আবার খুন করবে। আপনারা দেখেছেন মনে হয় অলরেডি, অনেকে দেখছেন ভাই। আমি দেখেছি আমাকে খুন করার আপনার প্রতি তৈরি হওয়ার কারণ ওই যে আমি তার সাথে থাকতে চাই না, এটাই। আর না হয় তার মেয়েকে যদি আমি অনৈতিক কাজ করব, সে কেন আমাকে রাখতে চায়? আমার একটাই প্রশ্ন, বলেন, আমি তো তার সাথে থাকতে চাই না, আমাকে মেরে ফেলুক, আমি তার সাথে থাকবো না। আমার গোপন অঙ্গ কেটে ফেলছে, আমি তার সাথে কিভাবে থাকবো? আমি বিয়ে করেছি, আমার ওয়াইফের নাম ইকরা খান, সেই মেয়েটা এখনও আমাকে ভালোবাসে। সে ভালোবাসুক বা না বাসুক সেটা বিষয় না, আমি আমার লাইফটাকে, আমি স্বাভাবিক জীবনে আমি ফিরে আসতে চাই, আমার মা বাবাকে নিয়ে আমি বাঁচতে চাই।